সন্ধ্যা ৬টা বাজছিল। সূর্য ডুবে গিয়েছিল আর সরকারি অফিসগুলোর আলো জ্বলে উঠেছিল। দিনভর দৌড়ঝাঁপ আর মানুষের ভিড়ের পর এখন এখানে এক অদ্ভুত শান্তি ছিল। ভেতরে বড় হলঘরে পাখা তার ধীর গতিতে ঘর ঘর শব্দ করছিল। কিছু সিপাই তাদের ডিউটি শেষ হবার অপেক্ষায় ছিল। এক প্রৌঢ় সিপাই পাণ্ডেজি তার চেয়ারে পা ছড়িয়ে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল। অন্য এক তরুণ শর্মা মোবাইলে কোনো ভিডিও দেখে মনে মনে মৃদু হাসছিল। মাহল এক ধরনের আলস্যে ঢাকা ছিল। তখনই অফিসের ভারী কাঠের দরজায় এক হালকা সরসর শব্দ হলো। দরজা সামান্য খুলে গেল। এক রোগা পাতলা মেয়ে ভেতরে উকি দিতে লাগল। তার বয়স মোটামুটি 18-19 বছর হবে। মুখে ক্লান্তি আর চিন্তার ছাপ ছিল। বড় বড় চোখে এক অদ্ভুত আতঙ্ক ছিল, যেন কোনো ভয় পাওয়া প্রাণী নিজের জন্য আশ্রয় খুঁজছে। শরীরে ধুলোমাটি লেগেছিল, কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া আর ঘষা ছিল। এলোমেলো চুল আর খালি পায়ে তার দারিদ্র্য আর অসহায়তার গল্প নিজেই বলে দিচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন সে কয়েকদিন ধরে ঠিকমতো না ঘুমিয়েছে না কিছু খেয়েছে। সে কাপা কাপা নিচু গলায় বলল, সাহেব, আমার সাহায্য করুন। মোবাইলে ব্যস্ত শর্মা চোখ তুলে তাকে দেখল, তারপর পাণ্ডেজির দিকে তাকিয়ে চোখ টিপল। পাণ্ডেজি খবরের কাগজ নামিয়ে চশমার ওপর দিয়ে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে ভারী গলায় ব্যঙ্গ করে বলল, কি হয়েছে? এখানে কি মেলা বসেছে? এটা এসপি অফিস, কোনো ধর্মশালা বা আশ্রয় নয়। ভাগো, বাইরে যাও। মেয়েটি সেই কড়া গলায় কেঁপে উঠল। তার পা দরজার কাছেই আটকে গেল, কিন্তু সে সেখান থেকে নড়ল না। তার চোখে জল এসে গিয়েছিল। তবুও সে সাহস করে বলল, আমি ভিক্ষে চাইছি না সাহেব। আমার ছোট বোন হারিয়ে গেছে। প্লিজ তাকে খুঁজে দিন। বোন হারিয়ে গেছে, এই কথাগুলো হলঘরে প্রতিধ্বনিত হল। মা হলের আলস্য হঠাৎ ভেঙে গেল। কোণে বসা এক মুন্সি হেসে উঠল। শর্মা তাচ্ছিল্য করে বলল, বাহ, বোনও হারিয়ে গেছে। এখন কি এসপি অফিসকে হারানো বাচ্চাদের হোস্টেল ভেবে নিয়েছ নাকি? প্রতি দুদিন পর কেউ না কেউ মুখ তুলে চলে আসে। পাণ্ডেজি ধমক দিয়ে বলল, মাথা খারাপ হয়েছে তোর? এসব কাজ থানার, এখানে বড় সাহেব বসেন। চল বেরিয়ে যা, সাহেবের মেজাজ খারাপ করিস না। মেয়েটির চোখ ততক্ষণে পুরোপুরি ভিজে গিয়েছিল। তার গালে অশ্রুর রেখা তৈরি হয়েছিল। সে তার ময়লা ঝোলা থেকে হাত ঢুকিয়ে একটা পুরনো ছেঁড়া ছবি বের করল। ছবিটা খুব ঝাপসা ছিল, রঙও উড়ে গিয়েছিল। তাতে এক ছোট্ট মেয়ে খিলখিল করে হাসছিল। এই আমার বোন গুড়িয়া, মাত্র 10 বছর বয়স। কাল রাতে আমাদের বস্তি থেকে হঠাৎ হারিয়ে গেছে। সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তার গলায় এত অসহায়তা ছিল যে এক মুহূর্তের জন্য হলঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কিন্তু পাণ্ডেজির মন গলল না। তিনি ঠান্ডা গলায় বলল, আরে বস্তির মেয়েরা তো প্রায় এদিক ওদিক চলে যায়। কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে হয়তো, 2-4 দিনে নিজেই ফিরে আসবে। আমরা এখন কাকে কাকে খুঁজতে যাব? চল, আমাদের কাজ বাড়াস না। আর তাছাড়া এটা আমাদের কাজ নয়। যা, তোর এলাকার থানায় গিয়ে রিপোর্ট লেখা। মীরা কাঁদতে কাঁদতে বলল, গিয়েছিলাম সাহেব, থানায় গিয়েছিলাম। সেখানকার পুলিশ আঙ্কেল আমাকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছে। বলল, এসব নাটক অন্য কোথাও গিয়ে কর। এটা শুনে পাণ্ডেজি আর শর্মা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল, যেন এটা নিত্যদিনের ব্যাপার। মেয়েটি পুরোপুরি ভেঙে পড়েছিল। তার বুঝে আসছিল না কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে। সে মাটিতে বসে পড়তে যাচ্ছিল। তখনই ভেতরের কেবিন থেকে এক ভারী কড়া গলা ভেসে এলো। বাইরে কি হচ্ছে? এত হট্টগোল কেন? এই গলা ছিল এসপি বিবেক রাঠোরের। বিবেক রাঠোরের নাম পুরো জেলায় বিখ্যাত ছিল। তার সততা, শৃঙ্খলা আর কাজের ধরনের জন্য সবাই তার প্রশংসা করত। অপরাধীদের কাছে তার নাম ছিল ভয়ের সমার্থক, কিন্তু সাধারণ আর গরিব মানুষের কাছে তিনি ছিলেন মসিহার মতো। তার গলা শুনতেই হলঘরে পিন পড়ার শব্দ হল। পাণ্ডেজি চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন, খবরের কাগজ গুটিয়ে নিলেন। শর্মা তড়িঘড়ি মোবাইল পকেটে ঢুকিয়ে দিল। সবাই সাবধানের ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। পাণ্ডেজি ঘাবড়ে বলল, কিছু না স্যার, একটা মেয়ে এসেছে, বলছে তার বোন হারিয়ে গেছে। ভেতর থেকে ফাইল উল্টানোর শব্দ এলো। তারপর বিবেকের গলা গমগম করে উঠল, কারো হারিয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় পাণ্ডে। আর একজন ফরিয়াদির অভিযোগ আর ভিক্ষার মধ্যে পার্থক্য করতে শেখো। তাকে ভেতরে পাঠাও। পাণ্ডেজির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভয়ে কাঁপতে থাকা মেয়েটির দিকে ইশারা করে ধীরে বললেন, যা, সাহেব ডাকছেন। মেয়েটি কাঁপতে কাঁপতে কেবিনের দিকে এগোলো। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়কাচ্ছিল। তাকে ভয় হচ্ছিল কোথাও ভেতরের সাহেবও বাইরের লোকেদের মতো না হয়।
সে আস্তে করে দরজায় টোকা দিল। ভেতরে আয়। গলা ভেসে এলো। মীরা। মেয়েটির নাম ছিল মীরা। ভয়ে ভয়ে কেবিনে ঢুকল। কেবিনটা খুব বড় আর পরিপাটি ছিল। একটা বড় টেবিলের পেছনে আরামদায়ক চেয়ারে এসপি দিবেক রাঠোর বসেছিলেন। তার ইউনিফর্মে তারা ঝকঝক করছিল। মুখে একটা গাম্ভীর্য ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। তিনি মীরাকে মনোযোগ দিয়ে দেখলেন। তার নিষ্পাপ কিন্তু ভাঙা মুখ, অশ্রুতে ভরা চোখ, ভীত গলা। বিবেক এক নজরেই তার অবস্থা বুঝে নিলেন। তিনি চেয়ার থেকে উঠে পাশে রাখা জলের বোতল থেকে এক গ্লাস জল ভরে মীরার দিকে এগিয়ে দিলেন। এবার তার গলা খুব নরম ছিল। বসো বেটি, আগে জল খাও, আর ভয় পেও না। বলো কি হয়েছে? একজন বড় অফিসারের এমন আপন ভাব দেখে মীরা অবাক হয়ে গেল। সে কাঁপা হাতে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে জল খেয়ে নিল। তার গলার খসখসে ভাব কিছুটা কমল। সে সাহস জুটিয়ে তার গল্প শুরু করল। সাহেব, আমার নাম মীরা, আর আমার ছোট বোন গুড়িয়া। কাল সন্ধ্যায় আমাদের বস্তির সবাই পাশের হ্যান্ডপাম্পে জল ভরতে গিয়েছিল। বাচ্চারা সেখানেই খেলছিল। যখন সবাই ফিরল, তখন গুড়িয়া ছিল না। প্রথমে ভেবেছিলাম এখানে ওখানে আছে, কারো বাড়ি চলে গেছে হয়তো। সারা রাত তাকে খুঁজেছি, প্রতিটা বাড়ি, প্রতিটা গলি, পাশের মাঠে, কিন্তু সে কোথাও মিলল না। সকালে আমি থানায় গিয়েছিলাম, কিন্তু সেখানে তারা আমাকে তাড়িয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে সেই ঝাপসা ছবিটা বিবেকের টেবিলে রাখল। বিবেক ছবিটা হাতে নিলেন। একটা সুন্দর ছোট্ট মেয়ের হাসি। তিনি কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইলেন, যেন কিছু মনে করার চেষ্টা করছেন। তার চোখ ছবিটার উপর স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য কেবিনে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল, যেন সময় থমকে গেছে। বিবেক ছবি থেকে চোখ সরিয়ে মীরাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার নাম কি বললে বেটি? জি, মীরা। এই ছবিটা খুব পুরনো মনে হচ্ছে, কোথায় তুলেছিলে? মীরার চোখে আবার উদাসী ছড়িয়ে পড়ল। অনেক বছর আগে সাহেব, আমার বাবা একটা মেলায় তুলেছিলেন। তারপর তো তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এখন আমরা দুই বোনই একে অপরের সাহারা। আমি পাশের একটা কোঠিতে ঝাড়ু পোছার কাজ করি, আর গুড়িয়ার দেখাশোনা করি। সেই আমার পৃথিবী সাহেব, প্লিজ তাকে খুঁজে দিন। বিবেকের গলা ভারী হয়ে এলো। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, তোমার বাবার নাম কি ছিল? রঘুবীর সিং। এই নাম শুনতেই বিবেকের আঙুল যা ফাইলের ওপর ছিল সেখানেই থেমে গেল। এই নাম যেন একটা তীরের মতো তার বুকে গেঁথে গেল। রঘুবীর সিং, সেই নাম যাকে তিনি তার শৈশবের ঝাপসা স্মৃতিকে শুনেছিলেন। সেই নাম যার চলে যাবার পর তার শৈশব একটা ইতিমখানার চার দেয়ালে কেটেছিল। তার নজর হঠাৎ মীরার ডান হাতে পড়ল, যেখানে কাপড়টা একটু ছেঁড়া ছিল। সেখানে একটা পুরনো গভীর পোড়া দাগ ছিল। বিবেক নিজের গলাকে সামলে জিজ্ঞেস করলেন, এই দাগটা কিভাবে হলো? মীরা দাগের দিকে তাকিয়ে বলল, এটা শৈশবের সাহেব। আমাদের ঝুপড়িতে আগুন লেগেছিল, আমি তাতে পুড়ে গিয়েছিলাম। বাবা আমাকে বাঁচিয়েছিলেন। তিনি আমাকে বাইরে বের করে এনেছিলেন। কয়েকদিন পর তিনি কোথাও চলে গেলেন। লোকে বলল তিনি আমাদের ছেড়ে পালিয়ে গেছেন। এসপি বিবেকের হৃৎপিণ্ড যেন ট্রেনের মতো দৌড়তে লাগল। তার কানে কারো চিৎকারের শব্দ ভেসে এলো। তার চোখের সামনে আগুনের শিখা নাচতে লাগল। তার শৈশবের সেই ভয়ঙ্কর দুর্ঘটনা, সেই আগুন, সেই হাদিসা যা তার পুরো পরিবার ছিনিয়ে নিয়েছিল। তারও তো একটা পিঠে এমন দাগ ছিল। তার মনে পড়ল কিভাবে কেউ তাকে জ্বলন্ত ঝুপড়ি থেকে বের করে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল, তিনি এতিমখানায় ছিলেন। তাকে বলা হয়েছিল তার পরিবারে কেউ বেঁচে নেই। তিনি কাপা গলায় শেষ প্রশ্নটি করলেন, মীরা, তোমার বাবার মুখ মনে আছে? মীরা চোখ নামিয়ে বলল, অল্প অল্প, খুব ঝাপসা মনে আছে। তিনি খুব শক্তপোক্ত গড়নের ছিলেন, কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের মা তো আগেই ছিল না, বাবাও চলে গেলেন। এসপি বিবেক চেয়ার থেকে এমনভাবে উঠলেন যেন তাকে বিদ্যুতের ঝটকা লেগেছে। তার চোখে এখন কেবল অশ্রু ছিল। তিনি টেবিলের অন্য পাশে এসে মীরার পাশে দাঁড়ালেন। না, তিনি তোমাদের ছেড়ে যাননি। মজবুরিতে তাকে দূরে থাকতে হয়েছিল। আর হয়তো সেই তোমার বাবাই আমারও বাবা। মীরা চমকে তার দিকে তাকালো। তার কিছুই বুঝে আসছিল না। আপনার কথার মানে কি সাহেব? আপনি কি বলছেন? বিবেকের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। একজন কঠোর পুলিশ অফিসার, যার নামে অপরাধীরা কাঁপত, আজ একটা ছোট বাচ্চার মতো কাঁদছিলেন। মীরা, আমিও রঘুবীর সিংয়ের ছেলে, তোমার বড় ভাই বিবেক।
অফিসের সেই শান্ত কেবিনে যেন একটা বিস্ফোরণ হলো। নিস্তব্ধতা এত গভীর হলো যে ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। মীরার ঠোঁট কাঁপতে লাগল। তার বিশ্বাস হচ্ছিল না। ভাইয়া, আপনি সত্যি বলছেন? আমার ভাইয়া তো সেই আগুনে। বিবেক এগিয়ে তার হাত ধরলেন। না, আমি বেঁচে ছিলাম। সেই দুর্ঘটনায় আমি খুব জখম হয়েছিলাম। কেউ আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল, আর তারপর আমি এতিমখানায় চলে গিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল আমার একটা ছোট বোন ছিল, যে দুর্ঘটনায় বেঁচে নেই। আমি ভেবেছিলাম তুমি মারা গেছো, আর তুমি আমাকে। বিবেক পকেট থেকে মানিব্যাগ বের করলেন। তাতে একটা খুব পুরনো ক্ষয়ে যাওয়া ছবি ছিল। একজন পুরুষ, একটা ছোট ছেলে, আর কোলে একটা ছোট্ট মেয়ে। সেই ছবি মীরার ছবির সঙ্গে হুবহু মিলে গেল। মীরা আর নিজেকে সামলাতে পারল না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, ভাইয়া বলে। সে বিবেকের গলা জড়িয়ে ধরল। এত বছরের দুঃখ, একাকিত্ব, অসহায়তা সব অশ্রুতে গলে যাচ্ছিল। ভাই বোন এত বছর পর মিলিত হলো এমন এক জায়গায় যার কথা কেউ কল্পনাও করেনি। বাইরের হলঘরে বসা সিপাই আর মুশি দরজার ফাঁক দিয়ে সব দেখছিল, শুনছিল। তাদের মুখে হাওয়া উড়ছিল। যে মেয়েকে তারা ভিখারি ভেবে তিরস্কার করছিল, সে তাদের সবচেয়ে বড় সাহেবের সহদরা বোন। পাণ্ডেজির তো মাথা ঘুরতে লাগল। এখন এটা শুধু একটা হারানো মেয়ের ঘটনা ছিল না, এটা ছিল একটা পরিবারের অসম্পূর্ণ গাথা, যা আজ সম্পূর্ণ হতে চলেছিল। বিবেক মীরাকে সামলালেন, তাকে চেয়ারে বসালেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন। চুপ কর আমার বোন, এখন আমি এসে গেছি। গড়িয়ার কিচ্ছু হবে না। আমি তাকে খুঁজে বের করব, তা সে মাটির নিচে থাকুক বা আকাশে। তার ভেতরের অফিসার জেগে উঠেছিল, কিন্তু এবার মিশনটা ছিল ব্যক্তিগত। তিনি ইন্টারকমের বোতাম টিপলেন। তার গলায় আবার সেই পুরনো কঠোরতা ফিরে এলো, কিন্তু তাতে একটা অদ্ভুত তাড়া ছিল। পাণ্ডে, শর্মা, তাড়াতাড়ি আমার কেবিনে এসো। দুই সিপাই প্রায় দৌড়ে ভেতরে এলো। তাদের মুখে ভয় স্পষ্ট ঝলকচ্ছিল। তারা চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। বিবেক তার চেয়ারে ফিরে বসলেন। তার মুখ ইস্পাতের মতো কঠিন ছিল। পুরো জেলায় অ্যালার্ট জারি করো। শহরের বাইরে যাওয়া প্রতিটা রাস্তায় নাকাবন্দি করো। প্রতিটা চৌকি, প্রতিটা থানায় এই মেয়ের ছবি পাঠাও। ওয়্যারলেসে মেসেজ ফ্ল্যাশ করো। একটা 10 বছরের মেয়ে, নাম গুড়িয়া, কাল রাত থেকে বস্তি এলাকায় হারিয়ে গেছে। যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। এই কেস এখন থেকে আমার সরাসরি তত্ত্বাবধানে চলবে। প্রতি আধ ঘন্টায় আমাকে আপডেট চাই। যাও। দুই সিপাই জয়হিন্দ স্যার বলে এমনভাবে দৌড়ল যেন তাদের প্রাণ বেঁচে গেল। দেখতে দেখতে পুলিশের যন্ত্রণা চালু হয়ে গেল। যে অফিস 5 মিনিট আগে আলস্যে ডুবেছিল, সেখানে এখন ঝড় এসে গিয়েছিল। টেলিফোনের ঘন্টি বাজতে লাগলো, ওয়্যারলেস সেট খড়খড় করতে লাগলো, জিপগুলো সাইরেন বাজিয়ে শহরের রাস্তায় দৌড়তে লাগলো। যে থানা মীরাকে তাড়িয়ে দিয়েছিল, সেখানকার থানেদারের কাছে যখন এসপি সাহেবের সরাসরি ফোন এলো, তার হাত পা কাঁপতে লাগলো। বিবেক তাকে শুধু বললেন, শর্মাজি, যে মেয়েকে আপনি সকালে তাড়িয়েছিলেন সে আমার বোন, আর যে মেয়ে হারিয়ে গেছে সেও আমার বোন। কাল সকালের মধ্যে যদি সে আমার কাছে সুস্থ সবল না ফেরে, তাহলে তোমার ইউনিফর্ম খোলার জন্য তৈরি থেকো। থানেদারের ঘাম ছুটে গেল। সেটার পুরো ফোর্সকে সেই বস্তিতে নামিয়ে দিল। বিবেক মীরাকে নিজের কাছে বসিয়ে রাখলেন, বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, চিন্তা করিস না মীরা, আমাদের পুলিশ খুব দক্ষ, তারা নিশ্চয়ই গুড়িয়াকে খুঁজে পাবে। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল। রাত গভীর হচ্ছিল। মীরার অস্থিরতা বাড়ছিল, কিন্তু ভাইয়ের কাছে থাকায় তাকে এক অদ্ভুত সাহসও জোগাচ্ছিল। রাত প্রায় 11টায় বিবেকের ওয়্যারলেস একটা সংবাদ এলো। একজন খবরই জানিয়েছিল যে বস্তির পাশের পুরনো জুট মিলের গুদামে কিছু লোক একটা মেয়েকে লুকিয়ে রেখেছে। তারা সম্ভবত মেয়েটিকে বিক্রি করার ফোন দিতেছিল। বিবেক তৎক্ষণাৎ একটা টিমকে সেই গুদামে রেইড করার নির্দেশ দিলেন। তিনি নিজেও যেতে উঠলেন, কিন্তু মীরাকে দেখে থেমে গেলেন। এই অবস্থায় তাকে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। পরের 15 মিনিট মীরা আর বিবেকের জন্য যুগের মতো কাটল। প্রতিটি সেকেন্ড কাটানো কঠিন হয়ে পড়ছিল। তারপর বিবেকের ফোন বেজে উঠল। অপর প্রান্ত থেকে ইন্সপেক্টরের গলা ভেসে এলো, স্যার, অভিনন্দন, মেয়েটি পাওয়া গেছে। সে একটু ভয় পেয়েছে, কিন্তু একদম সুস্থ সবল। আমরা দুজনকে গ্রেপ্তারও করেছি। এটা শুনতেই বিবেকের চোখে চমক এলো। তিনি মীরার কামে হাত রেখে মুচকি হেসে বললেন, পাওয়া গেছে মীরা, আমাদের গুড়িয়া পাওয়া গেছে।
মীরা আনন্দে লাফিয়ে উঠল। তার মুখে মাসের পর মাস পর সেই পুরনো ছবির মতো উজ্জ্বলতা ফিরল। আধ ঘন্টা পর পুলিশের জিপ এসপি অফিসের সামনে এসে থামল। একজন মহিলা কনস্টেবল গুড়িয়াকে নিয়ে ভেতরে এলো। গুড়িয়া খুব ভয় পেয়েছিল, কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গিয়েছিল। মীরাকে দেখতেই সে দিদি বলে দৌড়ে এলো আর মীরার সঙ্গে জড়িয়ে ধরল। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। এ ছিল আনন্দের অশ্রু, মিলনের অশ্রু। বিবেক এক কোণে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার চোখও ভিজে এসেছিল। আজ তিনি শুধু একজন অফিসার ছিলেন না, তিনি ছিলেন একজন ভাই, একটা পরিবারের প্রধান, যিনি তার হারানো অংশ ফিরে পেয়েছিলেন। যখন দুই বোনের কান্না কিছুটা কমল, বিবেক তাদের কাছে গেলেন। তিনি গুড়িয়ার মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন। গুড়িয়া ভয়ে ভয়ে তার দিকে তাকালো। মীরা তাকে বলল, গুড়িয়া, এ আমাদের ভাইয়া, আমাদের বড় ভাইয়া। গুড়িয়া নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, আমাদেরও ভাইয়া? বিবেক মুচকি হেসে তাকে কোলে তুলে নিলেন। হ্যাঁ বেটা। সেই রাতে বিবেক সেই সিপাহীদের কিছু বলেননি যারা মীরার সঙ্গে দুর্ব্যবহার করেছিল। তাদের শাস্তি তারা পেয়ে গিয়েছিল। তাদের বিবেকই তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। বিবেক দুই বোনকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলেন। তার সরকারি গাড়ি প্রস্তুত ছিল। তিনি দুজনকে আদর করে পেছনের সিটে বসালেন আর নিজে ড্রাইভারের পাশে বসলেন। গাড়ি যখন তার সরকারি বাংলোর দিকে চলল, মীরা আর গুড়িয়া বিস্ময়ে বাইরের ঝকঝকে দুনিয়া দেখছিল। তাদের জন্য এসব স্বপ্নের মতো ছিল। কাল পর্যন্ত যারা ফুটপাতে ঘুমতো, আজ তারা এসপি সাহেবের গাড়িতে তাদের সহোদর ভাইয়ের সঙ্গে তার বাড়ি যাচ্ছিল। গাড়ি যখন বাংলোর গেটে থামল, গেটে একজন সুন্দরী সুশীল মহিলা দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন বিবেকের স্ত্রী সোনিয়া। বিবেকের দেরি হচ্ছিল বলে তিনি চিন্তায় বাইরে পায়চারি করছিলেন। দুজন অচেনা ময়লা কাপড়ে মেয়েকে বিবেকের সঙ্গে গাড়ি থেকে নামতে দেখে তিনি একটু অবাক হলেন। বিবেক মুচকি হেসে বললেন, সোনিয়া, এদের সঙ্গে দেখা করো। এ মীরা আর এ গুড়িয়া, আমার বোনেরা। সোনিয়া চমকে উঠলেন, আপনার বোনেরা? কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কেউ নেই। বিবেক সোনিয়ার হাত ধরে সংক্ষেপে পুরো গল্প বললেন, কিভাবে একটা দুর্ঘটনা ঘটেছিল, কিভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আর কিভাবে ভাগ্য আজ তাদের আবার মিলিয়ে দিয়েছে। সোনিয়ার চোখে জল এসে গেল। তিনি ছিলেন খুব নরম মনের মহিলা। তিনি এগিয়ে গিয়ে মীরা আর গুড়িয়াকে জড়িয়ে ধরলেন। আজ থেকে এই বাড়ি শুধু আমাদের নয়, তোমাদের দুজনেরও। আমার সব সময় একটা ননদের অভাব বোধ হতো। ভগবান আজ আমার কথা শুনেছেন। তিনি দুই বোনের হাত ধরে আদর করে ভেতরে নিয়ে গেলেন। বাড়িটা খুব বড় আর সুন্দর ছিল। মীরা আর গুড়িয়ার কাছে এটা যেন একটা প্রাসাদ। সোনিয়া তাদের গরম জলে গোসল করতে সাহায্য করলেন, নিজের কাপড় দিলেন। তারপর চারজনে একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাওয়া খেলেন। বছরের পর বছর পর সেই রাতে সেই বাড়িতে একটা পূর্ণ পরিবার একসঙ্গে খাওয়া খাচ্ছিল। মীরা আর গুড়িয়ার বিশ্বাস হচ্ছিল না যে তাদের ভাগ্য এভাবেও বদলাতে পারে। খেতে খেতে গুড়িয়া বিবেককে জিজ্ঞেস করল, ভাইয়া, এখন কি আমরা এখানেই থাকব? আমাদের ওই বস্তিতে ফিরতে হবে না তো? বিবেক তার গালে হাত বুলিয়ে বললেন, কখনো না। এখন তোমরা কোথাও যাবে না। তোমরা দুজনে আমার সঙ্গে তোমাদের ভাইয়ের সঙ্গে থাকবে। তোমরা স্কুলে যাবে, পড়বে, লিখবে আর অনেক বড় অফিসার হবে। সেই রাতে যখন মীরা আর গুড়িয়া আরামদায়ক বিছানায় শুল, তাদের চোখে ঘুম ছিল না, ছিল আগামীকালের সুন্দর স্বপ্ন। একটা অসম্পূর্ণ গাথা আজ সম্পূর্ণ হয়েছিল। ভাগ্য যে পাতাগুলো ছিঁড়ে ফেলেছিল তা আবার জোড়া লাগিয়েছিল। এই নতুন গল্পের শুরু ছিল খুব সুন্দর। সেই রাতে যখন শহর ঘুমিয়েছিল, এসপি বিবেক রাঠোরের বাংলোর একটা জানালায় দেরি পর্যন্ত আলো জ্বলছিল। এটা শুধু একটা বাল্বের আলো ছিল না, বরং বহু বছর ধরে নিভে থাকা রিস্টার প্রদীপের শিখা ছিল। গল্পের শুরু হয়েছিল এক অসহায় মেয়ের চোখে ভাসা অশ্রু দিয়ে, কিন্তু এর শেষ হলো এক ভাইয়ের চোখে ঝলকানো খুশিতে। ভাগ্য তাদের অতীতের পাতা নির্মমভাবে ছিঁড়ে ফেললেও নিয়তির কলমে এত কালি ছিল যে তা তাদের জন্য একটা নতুন আর সুন্দর ভবিষ্যৎ লিখতে পারল। এসপির ইউনিফর্মে লাগানো তারাগুলো ছিল আইন আর শৃঙ্খলার জন্য, কিন্তু সেই রাতে বিবেক জানলেন পরিবারের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা হওয়া কাকে বলে। এটা শুধু এক হারানো বোনের গল্প ছিল না, এটা ছিল সেই বিশ্বাসের গল্প যে নিয়ত সৎ হলে বন্ধ দরজাও নিজে থেকে খুলে যায় আর বিচ্ছিন্ন পথগুলো একদিন মঞ্জিলে মিলিত হয়। তো বন্ধুরা, এই ছিল বিবেক আর তার বোনেদের গল্প। কেমন লাগলো তোমাদের? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের ভালোবাসা দেখাতে ভুলো না। ভিডিওটায় একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে এসপি বিবেক সম্পর্কে তোমার মন্তব্য জানাও। তো চলো, আরেকটা এমনই মন ছুঁয়ে যাওয়া গল্পে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।